আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। সো রমজান মাস চলে আসছে, দিনের বেলায় রোজা রাখতেছো, রাতের বেলায় নামাজ, সব মিলায় আগে থেকে টাইমটা অনেক বেশি টাইট হয়ে গেছে মনে হচ্ছে, তাই না? সো আমি নামাজ পড়ে আসলাম তোমাদের জন্য। আজকে অধ্যায় 4-এর বোর্ড পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে সব গাইডলাইনগুলো নিয়ে ভিডিও করতে দাঁড়ায় গেলাম। আমরা লাইভ ক্লাস দেওয়ার কথা থাকলেও তোমরা অনেকে আমাকে মেসেজ দিয়ে জানাচ্ছিল যে ভাইয়া লাইভ ক্লাসটা যদি নেন ওই সময়টায় ভাই নামাজের সময়, আবার অনেকে বলছে ভাই নামাজ পড়ে এসে টায়ার্ড থাকতেছি, বা রাতে 10:30টার আগে আসলে আমিও পারতেছি না, কারণ আমিও তো আসলে তারাবি নামাজটা পড়তেছি যেহেতু। তো সেই সময়টা আমিও আসলে টাইম মিলাইতে পারতেছি না এর আগে। তো 10:30টার পরে অনেকেই বলতেছিল যে ভাই একটু বেশি রাত হয়ে যাচ্ছে। তো আমিও ভাবলাম যে ঠিক আছে, যেহেতু আমারও নামাজের মিলায় সব মিলায় একটু টাইমটা মিলাইতে পারতেছি না তোমাদের সাথে, তো আমি একটা কাজ করি, আমি ভিডিওগুলো রেকর্ড করে করে তোমাদেরকে দিয়ে দেই। তাতে করে আর ওই লাইভ ক্লাসের যে তোমাদের মাঝখানে যে একটু প্যারা লাগতেছিল রমজানের সময়টাতে, ওই প্যারা ট্যারা নেওয়ার কিছু নাই। এই দিন শেষে বাবা তুমি জিনিসটা বুঝতে পারতেছো কি না, এইখান থেকে যা আমি বোঝাইতে চাচ্ছি সেই গাইডলাইনটা ঠিক মতো পাচ্ছ কি না, সেটাই কিন্তু মেইন। সো প্যারা নেওয়ার কিছু নাই। আর তোমাদের জন্য খুব শীঘ্রই আমি ইউটিউব চ্যানেলটাও খুলে ফেলতেছি, সবকিছু রেডি। জাস্ট ইউটিউব চ্যানেলটা খুলে এই ভিডিওগুলো ইউটিউবে আপলোড দিয়ে দিব। অনেকেই বলতেছিল যে ভাই ফেসবুকে তো টেনে টেনে মানে হচ্ছে ওই যে 2x দিয়ে দেখো না তোমরা, একটু জোরে ভিডিওটা চলো, ওইটা নাকি ফেসবুকে করা যায় না, ওটা নাকি ইউটিউবে করা যায়। তো তোমাদের জন্য নাকি একটু ফাস্ট দেখতে পারলে আরো সময় কম লাগে। সো তোমাদের জন্য অ্যাকচুয়ালি যা যা করা যায় পড়াশোনাকে ইজি করার জন্য আমি সেটা করারই চেষ্টা করতেছি। সো চলো আর দেরি না করি, আমি একটু সামনের দিকে আগাই, নতুন করে আর পরিচিত হওয়ার কিছু নাই। আমি মেইনলি আজকে যেহেতু মার্চের 3 তারিখে আমাদের যে এই ক্লাসটা অ্যাকচুয়ালি রাইট, সো আমরা হচ্ছে মূলত আছে জীবনী শক্তির পুরা চ্যাপ্টারের সব গাইডলাইনগুলো নিয়ে আলোচনা করব। সো চলো একটু দেখি সামনের দিকে আগাই। সো আমাদের আজকে মেইনলি হচ্ছে জীবনী শক্তির সবকিছু নিয়ে আলোচনা। তো জীবনী শক্তির পুরা বোর্ড পরীক্ষার প্রস্তুতিটা কিভাবে নিলে তুমি খুব অল্প সময়ে স্মার্টলি এফিসিয়েন্টলি পুরো চ্যাপ্টারটা কভার করতে পারবা, সেটা আমি মেইনলি দেখাবো। এবং গ ঘয়ের জন্য ইম্পর্টেন্ট টপিক কোনগুলা, আমি মূলত তোমাদের জন্য বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করছি, করে দেখছি যে কোন প্রশ্নগুলো খুব ফ্রিকুয়েন্টলি আসে বা প্রতি বছর ঘুরায় ফিরে কোন প্রশ্নগুলাই বারবার আসতেছে, ওই প্রশ্নগুলোর টপিকগুলা বা প্রশ্নগুলোকে এখানে আমি মেইনলি দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি ক আর খয়ের জন্য কিছু সাজেশন এখানে আছে, যেগুলো তুমি মোটামুটি ফলো করলে আশা করি ইনশাল্লাহ মোটামুটি তুমি একটা ভালো একটা প্রিপারেশন এখান থেকে নিতে পারবা। তো চলো আর দেরি না করি, আমরা একদম যে মেইন টপিকটা সেটাতে চলে যাই। এখানে দেখো জীবনী শক্তির বোর্ড পরীক্ষায় আসা গ আর ঘ নাম্বারের যে প্রশ্নগুলা, সেই গ এবং ঘ নাম্বারের প্রশ্নগুলো আমি এখানে তোমাদের জন্য মোটামুটি টপিকগুলোকে লিস্ট করে রাখছি। সো এই টপিকগুলো যদি মোটামুটি আমরা কাভার করে ফেলতে পারি, তাইলে আমরা মোটামুটি অধ্যায় 4-এর পুরা যে প্রিপারেশন সেটা নিয়ে ফেলতে পারবো। সো প্রথমেই খেয়াল করো এখানে আমি কয়টা টপিক দেখাইছি, আমি আগে একটু বলি। এখানে সব মিলায় যেহেতু চ্যাপ্টারটা খুব বড়, একটা জিনিস একটু সবাইকে ডিসক্লেমার দিয়ে রাখি, এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রতি বছরই বায়োলজির এসএসসি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে একটা কোয়েশ্চেন আসে, এটা খুবই কমন। সো আশা করি এবারও যখন তোমরা ইনশাল্লাহ পরীক্ষার হলে যাবা, এই চ্যাপ্টার থেকে একটা কোয়েশ্চেন ইনশাল্লাহ পাবা। সো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সো এই চ্যাপ্টারকে কোনোভাবে হালকাভাবে নেওয়া যাবে না। সো এই চ্যাপ্টারে দেখো প্রথম যে টপিকটা, সেই টপিকটা হচ্ছে সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়। আচ্ছা আমি একটু বলে দিই সবাইকে, সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায় থেকে প্রায় প্রশ্ন আসে। মানে আমরা জানি সালোক সংশ্লেষণের পর্যায় দুইটা, একটা আলোক নির্ভর যেখানে সূর্যের আলোটা লাগে, আর আলোক নিরপেক্ষটা সাধারণত সূর্যের আলো থাকলেও হয় না থাকলেও হয়, মিনস হচ্ছে সূর্যের আলোটা ইম্পর্টেন্ট বা মাস্ট কিছু না, হ্যাঁ অবশ্যই না। হ্যাঁ, তো আলোক নির্ভর পর্যায়টা থেকে প্রতি বছর বলতে ম্যাক্সিমাম টাইম এই জায়গাটা থেকে প্রশ্ন আসে। তো এটাকে আমি একটু 4 স্টার দিয়ে রাখতেছি, ঠিক আছে। আর আলোক নিরপেক্ষ পর্যায়টা থেকে অল্প প্রশ্ন আসে, মানে ধরো 5বার যদি আলোক নির্ভর পর্যায় থেকে প্রশ্ন আসে, 1বার বা 2বার আলোক নিরপেক্ষ থেকে প্রশ্নটা আসে। তাহলে আলোক নিরপেক্ষ পর্যায়টা একটু লেস ইম্পর্টেন্ট ইন আ সেন্স যে এইখানে ডিরেক্ট আলোক নিরপেক্ষ পর্যায় বলে আসবে না, C3 C4 আবার মাঝে মধ্যে আসবে, ঠিক আছে। খেয়াল করো কিন্তু এখানে আবার আলোক নিরপেক্ষের মধ্যে আবার C3 C4 কিন্তু আছে, ঠিক আছে, C3 C4। সো C3 C4 এর মধ্যে পার্থক্য বা ওই বিষয়গুলো আসে পরীক্ষাতে, বা ডিরেক্ট কখনোই বলবে না যে আলোক নিরপেক্ষ পর্যায়ে ব্যাখ্যা করো, এরকম টাইপ প্রশ্ন সাধারণত পরীক্ষায় আসে না। তো আমরা মেইনলি আলোক নির্ভর পর্যায়ে যেটা সেইটাতে বেশি ফোকাস করব, কারণ এখান থেকে প্রায় প্রশ্নগুলো আসে।
আচ্ছা, এবার আসো দ্বিতীয় নাম্বার। প্রথম টপিকটা বুঝে ফেললাম যে আলোক নির্ভর পর্যায় এবং আলোক নির্ভর পর্যায়ের একটা বিক্রিয়া আছে যেটা আমি দেখাই দিব আজকে। এইটা থেকে আমাদের খুব ভালোভাবে পড়তে হবে, তাই না? আলোক নির্ভর পর্যায়টায় পানির ভাঙন দিয়ে প্রথমে শুরু হয়, পানির ফটোলাইসিস। তার মানে ওই জায়গাটা থেকে আমাদের আলোক নির্ভর পর্যায় শুরু হয় এবং এটা খুব ভালো করে পড়বো। এইটা থেকে বেশ বেশ প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা কিন্তু আসতে দেখছি। আলোক নিরপেক্ষ পর্যায় যেটা, মানে ধরো সূর্যের আলোটা যেখানে মাস্ট না, এইটা হচ্ছে C3 C4 আমরা পড়ছি, আরো অনেকগুলা গতিপথ আছে। তো এই C3 C4 এর মধ্যে পার্থক্যটা মাঝে মধ্যে আসছে, তাও 2 নম্বরের প্রশ্ন হয়তো বা। বাট আলোক নিরপেক্ষ পর্যায়টা ওইভাবে, এই যে আলোক নির্ভর পর্যায় ব্যাখ্যা করো যেরকম বলে, আলোক নিরপেক্ষ পর্যায়ে ব্যাখ্যা করো এরকম প্রশ্ন সাধারণত আসে না বা খুবই কম আসে। ঠিক আছে, তো এখানে C3 C4 এর মধ্যে সাধারণত তুলনা, C3 C4 এর মধ্যে তুলনা বা পার্থক্য, এই জিনিসগুলো রেদার আমার বেশি ইম্পর্টেন্ট। সো আমি এই জিনিসটাকে 2 স্টার দিয়ে রাখতেছি, কজ এইটা থেকে একটু প্রশ্ন কমই আসতে দেখছি। সো আসলেও সেটা বেশি আসে তোমার 2 মার্কসের জন্য। C3 C4 এর পার্থক্যটা বেশি আসে 2 মার্কসের জন্য। সো এই জিনিসটা একটু মোটামুটি দেখলেই হবে। C3 গতিপথ যেটা, C4 গতিপথ যেটা, সেটা বেসিক্যালি দেখতে হবে। আর তেমন কিছু এই জায়গা থেকে আমাদের আপাতত লাগতেছে না, এটা বেশি ইম্পর্টেন্ট, ভালো করে দেখতে হবে। আসো, এইটা 4 নম্বরের প্রশ্ন, মানে 4 মার্কসের প্রশ্নে এই জিনিসটা মাঝে মধ্যেই আসে, বলতে প্রায় আসতে দেখছি আমি। সেটা হচ্ছে তোমার আলোক নির্ভর পর্যায়, মানে গ নাম্বার প্রশ্নে কি করে, ধরো গ নাম্বার প্রশ্ন এটা দিয়ে দেয়, গ নাম্বার প্রশ্নে যে আলোক নির্ভর পর্যায়টা ব্যাখ্যা করো। ঘ নম্বর প্রশ্নে এসে আলোক নির্ভর পর্যায় আর আলোক নিরপেক্ষ পর্যায়, আলোক নির্ভর পর্যায় আর নিরপেক্ষ পর্যায়, এই দুইটার মধ্যে তুলনা করতে বলে। কি করতে বলে? তুলনা করতে বলে। এই প্রশ্নটা 4 মার্কসের প্রশ্নতে বেশি আসে। সো দুইটা বিষয়ের মধ্যে তুলনা, গুরুত্ব, এই ধরনের প্রশ্নগুলো সাধারণত 4 মার্কসের জন্য ব্যাখ্যামূলক বেশি হয়। ওই প্রশ্নগুলোতে নাম্বার উঠানোটা একটু টাফ হয়ে যায়। কেন? কারণ আমরা গাদায় খালি পৃষ্ঠা বলে লিখে দিই। তুলনা বললে বা যখনই তোমাকে কোনো কিছুর গুরুত্ব বলবে, আমরা অলওয়েজ চেষ্টা করব জিনিসগুলোকে পয়েন্ট আকারে লিখতে। ঠিক আছে, পয়েন্ট আকারে লিখতে। যেমন আমি তোমাকে একটা উদাহরণ দিই, এইটার জন্য একটা উদাহরণ দিই, যে ধরো আমাকে বললো আলোক নির্ভর পর্যায়ে আলোক নিরপেক্ষ পর্যায়ের মধ্যে তুলনা করতে। আমি একটু লিখে দিই জিনিসটা, আলোক নির্ভর এবং আলোক নিরপেক্ষ পর্যায়ের তুলনা। পর্যায়ের তুলনা, এরকম যখন আমি লেখা শুরু করবো, আমি কি করব দেখো, আমি প্রথমে একটা পয়েন্ট লিখবো, একদম বেসিক একটা পয়েন্ট। সেই পয়েন্টটা হচ্ছে, প্রথম একদম বেসিক পয়েন্ট হচ্ছে আলোর অপরিহার্যতা। এইটা একটা পয়েন্ট, যে আলোর অপরিহার্যতা। এখন আলোর অপরিহার্যতা পয়েন্টটা যখন আমি লেখা শুরু করব, আমি কি লিখবো? আলোক নির্ভর পর্যায়ের জন্য আলো আবশ্যক, কিন্তু আলোক নিরপেক্ষ পর্যায়ের জন্য আলোটা আবশ্যক না। এইটা একটা তুলনা করলাম। তারপরে কি করলাম? 2 নাম্বার, মূলত আমি আলোক নির্ভর পর্যায়ে কিন্তু কার্বনের বিজারণটা হয় না, কার্বনের বিজারণটা হয় কিন্তু মূলত আলোক নিরপেক্ষ পর্যায়ে। তো আমি আর একটা পয়েন্ট এখান থেকে লিখতে পারি, কার্বন এর বিজারণ। সো এইভাবে দেখো, আমি তোমাদেরকে 2টা পয়েন্ট দেখায় দিলাম। এইভাবে আমি পয়েন্ট আকারে আকারে লিখবো এবং মাঝখানে আরো কিছু কি থাকবে, আমার লেখা থাকবে। এখানে এখানে মাঝখানে কিন্তু আরো লেখা থাকবে। কি লেখা থাকবে? এই যে আমি যে কথাগুলো বলতেছি, এই বিষয়গুলো লেখা থাকবে, যে আমার কার্বনের বিজারণ হবে কোথায়? আলোক নিরপেক্ষ পর্যায়ে। আলোক নির্ভর পর্যায়ে কিন্তু কার্বনের বিজারণ হবে না। এরকম কথাবার্তাগুলো লিখবো, কিন্তু আমার কিভাবে লিখবো? পয়েন্ট আকারে লিখবো। তাতে করে আমার টিচারের বুঝতে সুবিধা হবে, আমার লিখতে সময় কম লাগবে, লেখাটা খুব গোছানো হবে। বুঝতে পারছি না এই বিষয়টা, যে আমাকে যেইভাবেই আসুক
আমি পৃষ্ঠা ভরে লিখে দেওয়া থেকে একটু পয়েন্ট করে করে সুন্দর করে সাজায় লিখবো, তাতে করে আমার নাম্বার পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। তো আমি মূলত তিনটা বিষয় এখান থেকে বলে দিছি। একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়ের বিক্রিয়া সহ, অবশ্যই বিক্রিয়াগুলো খুব ভালোভাবে পড়তে হবে, কারণ তুমি যদি বিক্রিয়াগুলো লিখতে না পারো, আমি বিক্রিয়াটা একটু পরেই দেখায় দিব। তো বিক্রিয়াটা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট মার্কস ক্যারি করে, তো বিক্রিয়াটা মাস্ট লিখতে হবে। আর আলোক নিরপেক্ষ পর্যায়ের মধ্যে বললাম C3 C4 এর মধ্যে তুলনাটা, বাদ বাকি তেমন কিছু লাগবে না। আর 4 মার্কসের প্রশ্নতে আলোক নির্ভর পর্যায় আর নিরপেক্ষ পর্যায় এই দুইটার মধ্যে তুলনাটা আমাদেরকে পড়তে হবে। এই হচ্ছে মোটামুটি সালোক সংশ্লেষণের বেসিক কিছু প্রশ্ন। আরেকটা টাইপের প্রশ্ন আসে, সেটা হচ্ছে একটু খেয়াল করো, জীবের অস্তিত্ব রক্ষায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব। এখন জীবের অস্তিত্ব রক্ষায় গুরুত্ব এই জিনিসটা আবার কি? বাট এই জিনিসটা 4 মার্কসের প্রশ্নে আমি প্রায় দেখছি। মানে তুমি যদি দেখো যে গ নাম্বারে সালোক সংশ্লেষণ সংক্রান্ত কোনো একটা প্রশ্ন আসছে, ম্যাক্সিমাম টাইম সেটা হয় আলোক নির্ভর পর্যায় সংক্রান্ত, দেখবা 4 নাম্বার প্রশ্ন এটা দিয়ে দেয়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব ব্যাখ্যা করো। তখন আমি কি করতে হবে, সালোক সংশ্লেষণের প্রক্রিয়ায় কি কি গুরুত্ব আছে। হ্যাঁ, যেমন একটা গুরুত্ব হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি হয়। কি তৈরি হয়? খাবার তৈরি হয়। সো আমি এখান থেকে একটা গুরুত্ব বলতে পারি খাবার। আরেকটা কি হয়, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি হয়। হ্যাঁ, আবার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয়। তার মানে আমার পরিবেশে কার্বন ডাই অক্সাইড তো ভালো না আমাদের জন্য, সেইটা গাছ নিয়ে যাইতেছে, আর আমাদের জন্য যে অক্সিজেনটা দরকার সেটা আমাদেরকে দিয়ে দিতেছে, সাথে আবার খাবারও দিচ্ছে। আমি যদি একটু এঁকে দেখাই জিনিসটা, ধরো আমি যদি এখানে একটা গাছ এঁকে দেখাই, যে একটা গাছ, আর এখানে যদি একটা মানুষ থাকে, তাইলে এই জায়গায় গাছ আমাদেরকে কি দিচ্ছে? গাছ আমাদেরকে ফল টল তো দিবেই, ধরো কি দিচ্ছে, ফল মূল খাবার, এটা তো দিবেই, সাথে আরো কি দেয়? সাথে আরো অক্সিজেন দেয়। আর আমরা কি করি? আমরা হচ্ছে গাছকে কার্বন ডাই অক্সাইড দিই। এই কার্বন ডাই অক্সাইডটা কিন্তু আমাদের দেহের জন্য খুব একটা প্রয়োজনীয় না, মানে আমরা এটা বের করে দিচ্ছি, অপ্রয়োজনীয়। আবার অক্সিজেনটা আমাদের প্রয়োজনীয়। পরিবেশে কার্বন ডাই অক্সাইড বেড়ে গেলে কিন্তু খারাপ। সো পরিবেশে কার্বন ডাই অক্সাইডের যে ভারসাম্য সেটা গাছ রক্ষা করতেছে, আর আবার আমাদের প্রয়োজনীয় অক্সিজেন গাছ দিচ্ছে, ফলমূল খাবার দাবারও গাছ দিচ্ছে। এই বিষয়গুলোকে একটু সুন্দর করে পয়েন্ট আকারে, বারবার যেটা হচ্ছে পয়েন্ট আকারে করে কিন্তু তোমাকে লিখতে হবে। শুধু শুধু জাস্ট পৃষ্ঠা ভরে লেখা থেকে পয়েন্ট আকারে লেখাটা তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমি 4টা জিনিস সম্পর্কে তোমাদেরকে বুঝায় বললাম, সালোক সংশ্লেষণ থেকে যেই সব জিনিস বেশি পরীক্ষাতে আসে। আরেকটা জিনিস আসতেছে, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এবং শ্বসন প্রক্রিয়ার একটা আরেকটার সাথে সম্পর্ক। এইটা আজকে আমি দেখাই দিই। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এবং শ্বসন প্রক্রিয়া এরা একজন আরেকজনের উপরে নির্ভরশীল। এই প্রশ্নটা আসছে, তবে অত বেশি না। সো আমি এটাকে যদি বলি, এইটা 3 স্টার মোটামুটি, এবং এটাও আসে বেসিক্যালি 4 মার্কসের প্রশ্ন। তাহলে আমি যদি বলি সালোক সংশ্লেষণ থেকে 3 মার্কসের প্রশ্ন, তাইলে এইটা হচ্ছে 3 মার্কসের প্রশ্ন, সবচেয়ে বেশি যেটা পরীক্ষাতে আসতেছে। আর সালোক সংশ্লেষণ থেকে যদি 4 মার্কসের প্রশ্ন আসে, তাইলে দেখো এই একটা 4 মার্কসের প্রশ্ন, এই একটা 4 মার্কসের প্রশ্ন, এই একটা 4 মার্কসের প্রশ্ন, 3টা 4 মার্কসের প্রশ্ন কমনলি পাওয়া যাচ্ছে, আর এই একটা 3 মার্কসের প্রশ্ন খুবই কমনলি পাওয়া গেছে। এই হচ্ছে বেসিক্যালি ধারণাটা। এর মধ্যে আমি 5 নম্বর প্রশ্নটা একটু পরেই তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝাই দিব, তাতে তোমরা আরো ভালো বুঝতে পারবা। তারপরে আসি সালোক সংশ্লেষণের প্রভাবক সমূহ। তো প্রভাবক সমূহের মধ্যে 2টা প্রভাবক একটু কমনলি আমি দেখছি। একটা হচ্ছে আলো। হ্যাঁ, তোমরা একটু বইটা খুললেই দেখবা সালোক সংশ্লেষণের প্রভাবক সমূহের মধ্যে আলোর একটা সুন্দর ছকের মতো করে আছে। সেই আলো, এই প্রভাবকটা কিভাবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উপরে তোমার হচ্ছে প্রভাব বিস্তার করে, এই জিনিসটা পরীক্ষাতে আসছে। তারপর হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল এটাও মোটামুটি পরীক্ষাতে আসে, স্পেসিফিক্যালি
আবার একটা প্রশ্ন এরকমও পাইছি যে বলছে প্রভাবক সমূহ ব্যাখ্যা করো, তাহলে তোমাকে বাহ্যিক প্রভাবক, অভ্যন্তরীণ প্রভাবক সবকিছু নিয়ে অল্প অল্প করে বলতে হবে। তো তুমি যদি ধরে নাও অল ওভার সালোক সংশ্লেষণের প্রভাবক সমূহ, এটা থেকে প্রশ্ন আসে, সেইটাকেও আমি 3 স্টার দিয়ে রাখতে পারি। বাট এর মধ্যে যদি বলো যে ভাই স্পেসিফিক্যালি কোন দুইটা বেশি আসতেছে, স্পেসিফিক্যালি আলো আর ক্লোরোফিল, এই দুইটা হচ্ছে বেশি আসতে আমি মোটামুটি বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখছি। সো এই টোটালটা যদি তুমি খেয়াল করো, সালোক সংশ্লেষণের একটা সামারি যদি আমি বলি, আলোক নির্ভর পর্যায় 3 মার্কসের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আর একটা টপিক হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ের মধ্যে C3 C4 এর তুলনাটা, সেটা একটা ইম্পর্টেন্ট টপিক, বাট লেস ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আলোক নির্ভর পর্যায়টা। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্বটা, যে পরিবেশে কিভাবে এটা খাবার তৈরি করতেছে, অক্সিজেন তৈরি করতেছে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতেছে, এই প্রসেসগুলা, এই গুরুত্বটা, মানে এই জীব জগৎটা চিন্তা করো তো, যে গাছপালা নাই, এরা আমাদের কোনো খাবার নাই, অক্সিজেন নাই, আমরা তো বেঁচেই থাকতে পারতাম না। তার মানে জীব জগতের অস্তিত্ব টিকায় রাখার জন্য সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব, এটা সবচেয়ে বেশি আসতেছে 4 মার্কসের প্রশ্নে। তো এটা প্রশ্নটা আমি একটু পাশে দিয়ে একটু দাগায় দিই, এটা কিন্তু অনেক অনেক বেশি আসছে গুরুত্ব, এটা একটু 5 স্টার দিয়ে রাখতে হবে। হ্যাঁ, 5 স্টার দিয়ে রাখতে হবে, প্রশ্নটা 4 মার্কসে খুবই খুবই কমনলি আসছে। এইটাও আসছে, সালোক সংশ্লেষণের আলোক নির্ভর এবং আলোক নিরপেক্ষের তুলনাটা একটু কম আসছে, বাট এইটা সবচাইতে বেশি আসছে। আর সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, শ্বসন প্রক্রিয়া কিভাবে একজন আরেকজনের উপরে নির্ভরশীল, এটা আমি এখন দেখায় দিব। আর ফাইনালি যেটা প্রভাবক সমূহ, এটাও আসছে, অত বেশি না, সবচেয়ে বেশি আসছে এই জিনিসটা। ওকে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বোঝা গেছে। এই অল ওভার জিনিসটা যদি বুঝতে পারো, সালোক সংশ্লেষণটা কমপ্লিট। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু শ্বসনটা দেখে ফেলাই, যে শ্বসনে কি কি বিষয় আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো দেখো, শ্বসন থেকে কি কি টপিক পরীক্ষাতে বারবার আসতেছে। এবং আরেকটা জিনিস একটু বলে রাখি, শ্বসনের টপিকগুলা সালোক সংশ্লেষণের টপিকগুলো থেকে একটু ডিফারেন্ট। সালোক সংশ্লেষণগুলো একটু বেশি ব্যাখ্যা, আর শ্বসনের টপিকগুলো কিন্তু একটু বেশি বিক্রিয়া, একটু বেশি যৌগ। তো তুমি যদি এই শ্বসনের টপিকগুলো ভালো মতো পারো, একদম কাটা কাটা নাম্বার, মানে লিখলেই নাম্বার। তো সালোক সংশ্লেষণের টপিকগুলো যেহেতু একটু ব্যাখ্যামূলক, ওইখানে একটু নাম্বার কেটে ফেলার বা তোমার হচ্ছে টিচারের মন মতো হওয়ার একটা কিন্তু পসিবিলিটি আছে। বাট শ্বসনে এরকম কোনো ঝামেলা নাই, যেহেতু বিক্রিয়া, লিখলেই নাম্বার, না লিখলেই কিন্তু আবার ঝামেলা, নাম্বার নাই। সো শ্বসনের জিনিসগুলো যদি ভালো মতো লিখতে পারো, নাম্বার কাটার সম্ভাবনা খুবই কম। সো দেখি শ্বসনে কি কি বিষয় আসতেছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা তোমার পরীক্ষাতে আসে, সালোক সংশ্লেষণের পরে শ্বসনের 4টা, বিশেষ করে সবাত শ্বসনের। আমরা জানি শ্বসনের টাইপ হচ্ছে 2টা, একটা টাইপ হচ্ছে তোমার সবাত শ্বসন, আর একটা টাইপ হচ্ছে অবাত শ্বসন। শ্বসনের টাইপ একটা হচ্ছে সবাত মানে বাতাস সহ, আর একটা হচ্ছে অবাত মানে বাতাস ছাড়া। তার মানে আমার একটাতে অক্সিজেন লাগবে আর একটাতে অক্সিজেন লাগবে না, তাই না? একটাতে অক্সিজেন লাগতেছে আর একটাতে অক্সিজেন লাগতেছে না। সেই সবাত এবং অবাতের মধ্যে সবাত শ্বসনটা বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে বেশি আসে, এইটা আমাদের জন্য বেশি বেশি সব জায়গায় দেখবা লাগতেছে। সো সবাত শ্বসনের প্রবাহ চিত্র সহ, বাবা প্রবাহ চিত্র সহ, এই চ্যাপ্টারের একটা মজার জিনিস কি, এই চ্যাপ্টারে কিন্তু কোনো চিত্র, মানে ওই যে তোমরা যেটা বেশি ভয় পাও যে ভাইয়া ছবি আঁকতে হবে লিওনার্দো দা ভিঞ্চির মতো, ওরকম চিত্র কিন্তু এই চ্যাপ্টারে ওই রকম নাই। সো তোমাদের জন্য এই যে একটা ভালো জিনিস, যে চ্যাপ্টারে বেশি চিত্র আঁকা লাগে না। কিন্তু সবাত শ্বসনের 4টা ধাপের বই খুলে দেখবে একটা প্রবাহ চিত্র আছে সুন্দর। প্রবাহ চিত্রতে শুরুতে গ্লাইকোলাইসিস ধাপ, তারপরে গ্লাইকোলাইসিসের পরে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, এরকম ধাপ করে করে একটা প্রবাহ চিত্র আছে। তো ওই প্রবাহ চিত্রটা সহ সবাত শ্বসন প্রক্রিয়া 4টা ধাপ, এটা পরীক্ষার জন্য আমি একদম 5 স্টার বলে দিতে পারি, কারণ প্রতি বছরই মোটামুটি এই টপিকটার থেকে টাচ করে প্রশ্ন আসতেছে। তার মানে সবাত শ্বসন প্রক্রিয়ার 4টা ধাপ কি, সেটাও আমি একটু লিখে দিই, তাইলে আরো সবার ভালো মনে থাকবে। সবাত শ্বসন প্রক্রিয়ার 4টা ধাপ হচ্ছে, আমি একটু মুছে লিখি এখান দিয়ে। সবাত শ্বসন প্রক্রিয়ার 4টা ধাপ, একটা হচ্ছে প্রথম ধাপ গ্লাইকোলাইসিস, দ্বিতীয় ধাপটা হচ্ছে অ্যাসিটাইল কোএ সৃষ্টি,
আর তৃতীয় ধাপটা হচ্ছে ক্রেবস চক্র। আর চতুর্থ ধাপ যেটা, সেই চতুর্থ ধাপটা হচ্ছে ইলেকট্রন প্রবাহ তন্ত্র। সো এই যে চারটা ধাপ তোমরা দেখলা, এই চারটা ধাপ থেকেই কমনলি পরীক্ষাতে প্রশ্ন আসে এবং এই চারটা ধাপই তোমাকে পরীক্ষার জন্য খুবই ভালোভাবে পড়তে হবে, এটার কোনো বিকল্প নেই। এই চারটা ধাপই তোমাকে সবাদ শ্বসনে খুবই খুবই ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? সো এই চারটা ধাপের মধ্যে বিশেষ করে যদি আমি আবার একটু বলি, তাহলে এই গ্লাইকোলাইসিস ধাপ এবং ক্রেবস চক্র, এই দুইটা একটু আরো ভালো করে পড়তে হবে। আর সোজা কথায় এই চারটা ধাপ পড়ার কোনো বিকল্প নাই। এবং সাথে ইম্পর্টেন্ট যেটা বলছি, প্রবাহ চিত্র সহ। তোমরা বই খুললেই প্রবাহ চিত্রটা পেয়ে যাবা, সেই প্রবাহ চিত্রটা মাস্ট লাগবে। প্রবাহ চিত্রটা কেমন আমি তোমাদেরকে জাস্ট একটা ধারণা দিয়ে দিই, তোমরা বই খুললে পাবা। প্রবাহ চিত্রটা হচ্ছে এইখানে গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস হয়েছে, হওয়ার পরে 2 অণু পাইরুভিক অ্যাসিড, এইরকম করে একটা প্রবাহ চিত্র আছে। সেই প্রবাহ চিত্রটা আসলে এত বড়, এখানে একটা জায়গায় হইতেও প্যারা হয়ে যাবে। সো আমি যদি এখানে লিখে দিই গ্লাইকোলাইসিস, এইরকম করে একটা প্রবাহ চিত্র আছে। সেই প্রবাহ চিত্রটা আমাদের মাস্ট শিখতেই হবে, গ্লাইকোলাইসিস। সো এরকম করে 2 অণু পাইরুভিক অ্যাসিড, তারপর হচ্ছে 2টা NaDH2, এরকম করে একটা প্রবাহ চিত্র আছে। সুন্দর করে এই প্রবাহ চিত্রটা সহ এই চারটা ধাপ খুব ভালো করে পড়ে ফেলতে হবে। এই চারটা ধাপ থেকে প্রতি বছরে মোটামুটি প্রশ্ন আসতেছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এটা ম্যাক্সিমাম টাইম আসে হচ্ছে গ নাম্বারে, মানে 3 মার্কসের জন্য। বোঝা গেছে? অল গুড। এই চ্যাপ্টারের মধ্যে এই টপিকটাই সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক। তারপরে আসো শক্তির চার্ট। ওই যে আমরা সবাদ শ্বসনের চারটা ধাপে কয়টা NaDH2 পাইলাম, কয়টা FADH2 পাইলাম, কয়টা ATP পাইলাম, কয়টা GTP পাইলাম, এরকম একটা সুন্দর টেবিল আছে। এই টেবিলটাকে বলে শক্তির চার্ট। এই শক্তির চার্টটা 3 নাম্বার 4 নাম্বার 2টা প্রশ্নে মোটামুটি কম বেশি এটা আসে। 3 মার্কসেও আসে, 4 মার্কসেও আসে। সো শক্তির চার্টটা খুব ভালোভাবে পড়বা এবং চারটা ধাপ খুব ভালোভাবে পড়বা। এই 2টা প্রশ্নের পড়ার কোনো বিকল্প আমার কাছে নাই। এই চ্যাপ্টারের মধ্যে এই 2টা টপিক মাস্ট পড়তে হবে। একদম আবারও বলি, এই 2টা টপিক খুব ভালোভাবে পড়তে হবে। শক্তির চার্ট, সবাদ শ্বসনের 4টা ধাপ খুবই ভালো করে পড়বে। অবাধ শ্বসনে আসি এবার। অবাধ শ্বসন মানে যেই শ্বসনটাতে আমার বাতাস খুব একটা প্রয়োজন পড়তেছে না। এই যে অবাধ শ্বসনের যে ধাপ, অবাধ শ্বসনে কি কি ধাপ আছে, অবাধ শ্বসনের ধাপটা আমি একটু দেখাই দিই এখান থেকে। অবাধ শ্বসনের 2টা ধাপ। একটা ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস, আরেকটা ধাপ পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জাত। সো গ্লাইকোলাইসিস, আর 2 নাম্বার হচ্ছে পাইরুভিক অ্যাসিডের, তোমাদের বইতে মেবি লেখা পাইরুভিক অ্যাসিডের বিজারণ লেখা। সো এই 2টা টপিকের মধ্যে সবাদ শ্বসনের যে গ্লাইকোলাইসিস পড়ছো আর এখানে যে গ্লাইকোলাইসিস পড়ছো, 2টা কিন্তু সেম। সো এটা সেম, কোনো ডিফারেন্স নাই, সব কিছু সেম। এই সেম হওয়ার রিজনটা কি, এইটা প্রায় আবার পরীক্ষাতে আসে 2 মার্কসের প্রশ্নে। সেম হওয়ার রিজনটা হচ্ছে এই ধাপে অক্সিজেন প্রয়োজন হয় না, গ্লাইকোলাইসিস ধাপে অক্সিজেন প্রয়োজন হয় না। মানেটা হচ্ছে সবাদ শ্বসনের এই 3টা ধাপেই কোনো না কোনোভাবে অক্সিজেনের প্রয়োজন হয়, বাট এই ধাপটাতে অক্সিজেনের প্রয়োজন হয় না। ঠিক আছে?
তার মানে সবাত শ্বসনে যদিও আমার অক্সিজেন লাগে, কিন্তু গ্লাইকোলাইসিস ধাপে কোনো অক্সিজেনের কাজ নাই। এই জন্য এইখানে গ্লাইকোলাইসিস আর এইখানের গ্লাইকোলাইসিস সেম। কেন? কারণ অক্সিজেনের প্রয়োজন হয় না গ্লাইকোলাইসিস ধাপে। তো এই দুইটা ধাপ মোটামুটি পরীক্ষাতে কম বেশি আসে, কিন্তু এইটা লেস ইম্পর্টেন্ট দেন সবাত শ্বসন। সো আমি যদি সবাত শ্বসনকে 5 স্টার দিই, এইটাকে আমি সর্বোচ্চ 3 স্টার দিতে পারি, বাট আসে কম। সবচেয়ে বেশি আসে এই জিনিসটা আর এই জিনিসটা। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, মোটামুটি আশা করি একটা ভালো ধারণা পাইছো যে পুরা প্রশ্নের প্যাটার্নটা কেমন হয়, কোন জায়গাগুলো থেকে ঘুরায় ফিরে বারবার প্রশ্ন দেয়। এবং আমি তোমার জন্য বোর্ড কোয়েশ্চেনও নিয়ে আসছি আজকে, জাস্ট দেখানোর জন্য যে কি বিষয়গুলো কেমন করে আসে। তারপরে দেখো সবাত শ্বসন এবং অবাত শ্বসনের তুলনামূলক আলোচনা, এইটা ইম্পর্টেন্ট। এইটা আমি 4 স্টার দিব, কারণ এটা 4 মার্কসের প্রশ্নে আমি অনেকবার আসতে দেখছি। 4 মার্কসের প্রশ্নে অনেকবার আসতে দেখছি সবাত শ্বসন এবং অবাত শ্বসনের তুলনা। হ্যাঁ, 4 স্টার দিয়ে আমি 5 স্টারও দিতে পারি এটাকে, কারণ এটা আমি অনেকবার আসতে দেখছি। আমি বললাম আর কি যে এটা একটু কম, মানে ধরো এইটার মতো এত ইম্পর্টেন্ট না, বাট এইটাও বেশ ইম্পর্টেন্ট 4 মার্কসের জন্য। তো সবাত শ্বসন এবং অবাত শ্বসনের তুলনামূলক আলোচনা এটা খুবই 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 জরুরি। শ্বসন প্রক্রিয়ার গুরুত্ব, শ্বসন প্রক্রিয়ার গুরুত্বটা আসলে ওইভাবে আসতে দেখি নাই আমি, শুধু শ্বসন প্রক্রিয়ার গুরুত্ব কম আসতেছে। সো এইটাকে আমি 3 স্টার দিতে পারি। বাট শ্বসন প্রক্রিয়ার গুরুত্বটা আসলে সালোক সংশ্লেষণের সাথে অনেকটাই দুইটা মিলে যায়। আমরা খাবার খাচ্ছি কিন্তু আমার দেহে তো লাগবে শক্তি, সেই শক্তিটা আসবে কিসের মাধ্যমে? শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে। এইরকম আর কি বিষয়টা আমাদের কাজে লাগে। বাট বেসিক্যালি আমি যদি একটু দেখাই যে আমাদের হচ্ছে এই তুলনাটা, এই যে তুলনাটা, যে সালোক সংশ্লেষণের সাথে শ্বসনের যে তুলনাটা, এই তুলনাটা একটু ভালো করে বুঝলে এইরকম গুরুত্বের বিষয় আসে, এগুলো আমরা নিজেরাই খুব সুন্দর করে বানায় বলতে কয়টা বিক্রিয়া মাথায় রাখবো আর লিখে দিব, সেটাই আমি আজকে তোমাদেরকে এখান থেকে দেখাবো। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যখন এই টপিকগুলো পড়বো, এই টপিকগুলোর বিক্রিয়াগুলো আমাদেরকে লাগবে। কোন বিক্রিয়াগুলো লাগবে সেটাও আমি তোমাদেরকে একটু দেখাই দিই, যে কোন বিক্রিয়াগুলো খুব ফ্রিকোয়েন্টলি পরীক্ষাতে আসতেছে। সেই বিক্রিয়ার জন্য আমি এখানে একটা স্লাইড রাখছি। একটা কমন কোশ্চেন যে ভাইয়া স্লাইড তো পড়াইতেছেন, স্লাইডটা কোথায় পাবো? স্লাইডটা হচ্ছে আমি ভিডিওর নিচেই কমেন্টে লিঙ্কে ড্রাইভে দিয়ে দিব, তোমরা চাইলে স্লাইডটা পুরো নামায় নিজেদের মতো করেও দেখে নিতে পারবা। সো কোনো প্যারা নেওয়ার দরকার নাই, জাস্ট দেখতে থাকো, বুঝতে থাকো, আর জিনিসটা নিজের মতো করে প্ল্যানটা সাজায় ফেলো। দেখো শ্বসন প্রক্রিয়ার মধ্যে তোমরা একটু খেয়াল করে দেখবা যে এখানে দুইটা শ্বসন প্রক্রিয়ার জন্য দুইটা বিক্রিয়া আছে। দুইটা বিক্রিয়ার মধ্যে প্রথম যে এইটা, এই বিক্রিয়াটা দেখেই তোমরা মোটামুটি বুঝে ফেলছো, যেহেতু এখানে অক্সিজেন আছে। আর এই বিক্রিয়ার দিকে খেয়াল করে দেখো, এই বিক্রিয়ায় কিন্তু কোনো অক্সিজেন নাই। তার মানে যেটাতে অক্সিজেন আছে সেইটা হচ্ছে সবাত শ্বসন। খুব ইজি, অক্সিজেন আছে মানে সবাত শ্বসন। আর নিচের বিক্রিয়াটা যদি তুমি একটু খেয়াল করো, নিচের বিক্রিয়াতে কিন্তু কোনো অক্সিজেন নাই। কি নাই? কোনো অক্সিজেন নাই। দেখো আছে কোথাও? কোনো অক্সিজেন নাই। এই বিক্রিয়াটা হচ্ছে অবাত শ্বসন। এবার তোমার কাছে একটা প্রশ্ন আসবে যে ভাইয়া অক্সিজেন তো নাই, তাহলে এখানে বিক্রিয়াগুলো কিভাবে হয়, কি কারণে বিক্রিয়া হয়? এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এই জায়গাতে কিছু এনজাইম কাজ করবে। কি কাজ করবে? এনজাইম। সো অবাত শ্বসনে কিছু এনজাইম থাকে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। সো আমি তোমাদেরকে একটু বিক্রিয়াগুলো লিখে লিখে দেখাই, তোমরা আর একটু ভালো বুঝবা। আমি একটু পরে এখান থেকে একটা তুলনাও দেখাই দেবো। সো প্রথমে আমি যদি সবাত শ্বসনের বিক্রিয়াটা লিখে দেখাই, সবাত শ্বসন। সো সবাত শ্বসনের বিক্রিয়া প্রথমে আমার লাগবে গ্লুকোজটা, C6H12O6। সবাত মানে যেহেতু বলছি বাতাস সহ, সবাত মানে বাতাস সহ, তাহলে আমি সাথে কি যোগ করব? অক্সিজেন যোগ করব। আচ্ছা, অক্সিজেন যোগ করলে আমরা জানি যে কার্বনকে দহন বিক্রিয়া করতেছি। সবাই খেয়াল করো, দহন বিক্রিয়া, কার্বনের সাথে অক্সিজেনের দহন বিক্রিয়া। কি বিক্রিয়া? দহন বিক্রিয়া হচ্ছে কিন্তু এখানে দহন বিক্রিয়া। দহন বিক্রিয়ার ফলে সবচেয়ে কমন যে উৎপাদটা পাওয়া যায়, তোমরা কেমিস্ট্রিতে যদি দহন বিক্রিয়াটা পড়ো খেয়াল করবে সবসময় কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, এবং সাথে কি পাওয়া যায়? সাথে পাওয়া যায় পানি। এই তো বুঝলাম।
ধরো তুমি যখন গাছ মানে গাছ বা কাঠ পোড়াও, কাঠেও কিন্তু কার্বনের একটা যৌগ। পোড়ানো মানে অক্সিজেন দিয়ে দহন করা, দহন করলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, পানি তৈরি হয়, সাথে কি তৈরি হয়, কাঠ দিয়ে যখন আমি আগুন জ্বালাই তাপ উৎপন্ন হয়। তাপটা কি, একটা শক্তি। তো সেম ভাবে চিন্তা করলে এখানে আরেকটা শক্তিও তৈরি হয়। এইবার আমি একটু লিখি যে কয়টা কার্বন ডাইঅক্সাইড কয়টা অক্সিজেন, একটু মিলাই দিই। যেহেতু এই পাশে 6টা কার্বন আছে, এই পাশে 6টা কার্বন ডাইঅক্সাইড হবে। এই পাশে যেহেতু 12টা হাইড্রোজেন আছে, 12টা, তাহলে আমার এখানে 12 বানাইতে হলে কি করা লাগবে বলো তো? এখানে 2 আছে, আগে দিয়ে একটা 6 বসায় দিতে হবে। এবার একটু দেখো, অক্সিজেন এই পাশে 6টা আছে, আর এই পাশে আছে 6 দুগুণে 12টা, আর এইদিকে আরো 6টা, 18টা অক্সিজেন আছে। তাহলে আমি 18টা অক্সিজেন এই পাশে মিলাই দিই। এই পাশে আছে 6টা, আরো কয়টা বাকি? 18টার মধ্যে 6টা আছে, আরো 12টা বাকি। তাহলে আমার এর আগে একটা 6 বসায় দিতে হবে। এই হচ্ছে আমার সবাত শ্বসনের বিক্রিয়া। এবং শক্তি হিসেবে আমি আসলে কি পাই? এটিপি পাই। গেল, বুঝলাম সবাত শ্বসন। এবার যদি আমি অবাত শ্বসনের বিক্রিয়াটা দেখাই, অবাত শ্বসনের বিক্রিয়াতে আমার কোনো অক্সিজেন নাই। সবাই একটু এখানেও খেয়াল করে দেখো, অবাত শ্বসনের বিক্রিয়ায় কোনো অক্সিজেন কিন্তু এই পাশে নাই। ঠিক আছে, শুধুমাত্র কি আছে আমার এখানে? অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড এবং শক্তি। তো চলো আমি একটু দেখাই দিই, এই জিনিসটা একটু লিখিয়ে দেখাই। C6H12O6, সেইটা কিছু এনজাইম এর দ্বারা বিক্রিয়া হবে, সেই বিক্রিয়া শেষে তৈরি করবে কি? তৈরি করবে অ্যালকোহল। অ্যালকোহল কয় কার্বনের অ্যালকোহল? 2 কার্বনের অ্যালকোহল। অ্যালকোহল চিনার উপায় কি? অ্যালকোহল চিনার উপায়টা হচ্ছে একটা OH গ্রুপ যুক্ত থাকে। কি যুক্ত থাকে? OH গ্রুপ। সো এটা আসলে কি? এটা আসলে অ্যালকোহল, এটার নাম ইথাইল। ইথাইল অ্যালকোহল। তো এটা একটু অন্য কালার দিয়ে লিখি, তাইলে তোমরা আর একটু ভালোভাবে জিনিসটা হাইলাইট করতে পারো। ইথাইল অ্যালকোহল। এটা কয় অণু আসে বা কয়টা আসে? এইটা 2 অণু আসে। তাহলে দেখো 2 দুগুণে 4টা কার্বন এখানে শেষ। আরো কয়টা কার্বন বাকি? আমার এখানে 6টা কার্বন ছিল, এখানে 2 দুগুণে 4টা কার্বন গেছে, আরো 2টা কার্বন বাকি আছে, সেটা দিয়ে তৈরি হয় 2 অণু কার্বন ডাইঅক্সাইড। এবার তুমি একটু খেয়াল করে দেখবা যে মোটামুটি সবকিছু মিলে গেছে, এবং এইখানে খুবই অল্প পরিমাণে শক্তি তৈরি হবে। শক্তি লিখবো ঠিকই, কিন্তু নিচে দিয়ে লিখবো খুবই অল্প পরিমাণে। সো এটাকে একটু অন্য কালার দিয়ে লিখে দেই, খুবই অল্প পরিমাণ, খুবই অল্প পরিমাণে শক্তি তৈরি হচ্ছে। সো এই দুইটা বিক্রিয়া খুব ভালোভাবে খেয়াল করবে, এগুলো উদ্দীপকে আসে। সো উদ্দীপকে যদি তোমাকে এই বিক্রিয়াটা দিয়ে দেয়, তখন যদি বলে যে এই বিক্রিয়ার ধাপসমূহ লিখো, তোমাকে কিন্তু বুঝতে হবে এটা সবাত শ্বসনের বিক্রিয়া। যদি এই বিক্রিয়াটা দিয়ে দেয় তাহলে কিন্তু বুঝতে হবে যে এটা অবাত শ্বসন। যদি বলে এইটার ধাপসমূহ লিখো, তখন কিন্তু তোমাকে এটা বুঝতে হবে। আবার অনেক সময় ধরো এইখানে এই পোর্শনটা মেনশন করে দিবে না, এইটা না দিয়ে ধরো এখানে লিখে দিল যে এক্স, হ্যাঁ, যে এক্স তৈরি হয়। তো তখন তোমাকে এক্সটা ফিল আপ করতে হবে, যে কার্বন ডাইঅক্সাইড। আমি কয়েকটা প্রশ্ন দেখাই দিব, আরো ভালো বুঝবা। আমি তোমাদেরকে দেখাই দিই প্রশ্নটা, যেহেতু আমি এখন এই জায়গাতে আসি, আমি তোমাদেরকে দেখাই দিলে তোমরা আরো ভালো বুঝতে পারবা। এই প্রশ্নটা যদি একটু খেয়াল করো, দেখো এই প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো। C6H12O6 প্লাস 6O2, হ্যাঁ, এবং এইখানে বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়া শেষে তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং ই। তো তোমাকে প্রথমে বিক্রিয়াতে লিখতে হবে যে দেখো C6H12O6 মানে হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজের সাথে কি করলাম? 6 অণু অক্সিজেন দিলাম, 6 অণু অক্সিজেন। তার মানে বুঝেই গেছি প্রথমে, এটা দেখার সাথে সাথে এটা কি শোষণ? এটা হচ্ছে সবাত শোষণ। এইটা দেখার পরে কিন্তু আমি বুঝে গেছি এটা সবাত শোষণ।
তারপরে আমাকে বলছে যে ই তৈরি হচ্ছে। ই মানে কি? কার্বন ডাইঅক্সাইড, পানি, সাথে আর কি তৈরি হবে? শক্তি তৈরি হবে। চলো এইটার সাথে প্রশ্নটা কিভাবে করছে এটাও একটু দেখে নেই। উদ্দীপকে উল্লিখিত 2 নং প্রক্রিয়া। 2 নং প্রক্রিয়াটা কি? 2 নং প্রক্রিয়াটা সবাত শ্বসন। 2 নং প্রক্রিয়ায় উৎপন্ন ই এর হিসাব করতে বলছে একটা ছকের মাধ্যমে। ই এর হিসাব করো ছকের মাধ্যমে। তার মানে শক্তির হিসাবের যে চার্টটা আছে, টেবিলটা আছে, সেই টেবিলটা আমাকে এখান থেকে করে দেখেন বলছে যে গ্লাইকোলাইসিসে কয়টা এটিপি তৈরি হয়, তারপরে হচ্ছে তোমার অ্যাসিটাইল কোইতে কয়টা এটিপি তৈরি হয় বা NADH2 তৈরি হয়। ওই যে একটা চার্টের কথা বলছিলাম না একদম শুরুতে যে চার্টের কথা বলছি, এই হচ্ছে তোমার সেই চার্ট। এই হচ্ছে আমার সেই চার্ট নিয়ে প্রশ্ন চলে আসছে। বুঝতে পারছো ঘটনাগুলো যে কিভাবে প্রশ্নটা আমাদের আসতেছে? আবার একটু দেখাই। দেখো উদ্দীপকে 2 নং প্রক্রিয়া, তাহলে তোমাকে আগে বুঝতে হবে 2 নং প্রক্রিয়াটা কি। এটা বোঝার জন্য তোমাকে বিক্রিয়াটা পারতে হবে। তো বিক্রিয়াটা বুঝলা, সবাত শ্বসন, ঠাস করে সুন্দর করে শক্তির চার্ট পারবা, আইকে দিবা, খাট করে 3 নাম্বার পাবা। মানে কোনো এখানে মার্কসের মিস নাই যদি সুন্দর করে ঠিক মতো সব লিখতে পারো। ঠিক আছে, তো বুঝে গেলাম যে কিভাবে প্রশ্নটা আসতেছে। এই প্রশ্নটার এখানেও একটু দেখে ফেলি। কি বলছে? 6টা কার্বন ডাইঅক্সাইড সাথে 12টা পানি, সূর্যালোক, ক্লোরোফিল। দেখেই বুঝে গেছি কি আসবে, এটা সালোক সংশ্লেষণ। কিন্তু সালোক সংশ্লেষণ হইলেও এখানে একটা জিনিস আমাকে মেনশন করে দেয় নাই, জি বলে দিছে। লিখিত প্রশ্নে কি বলছে? অস্তিত্ব রক্ষায় জীব 1 নং প্রক্রিয়াটির উপর নির্ভরশীল, যুক্তি সহ আলোচনা করো। তাহলে আগে আমি বুঝি যে জি মানে কি। জি মানে হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ মানে হচ্ছে কি? খাবার। তার মানে খাবার তৈরি করার পুরো প্রসেসটা 1 নং প্রক্রিয়ার মাধ্যমে হয়। মানে কিসের মাধ্যমে হয়? সালোক সংশ্লেষণের মাধ্যমে। আমাকে বলছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব ব্যাখ্যা করো। দেখছো আমি একটু আগে বলছি না, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব। এটা সবচেয়ে বেশি 4 নম্বরের প্রশ্নে কমনলি একটা প্রশ্ন যেটা আসতেছে বারবার পরীক্ষায়। প্রশ্নটা দেখলা, বুঝে গেলা, মাত্র যে জিনিসগুলো ধরায় দিলাম ওইখান থেকেই বারবার ঘুরে ফিরে প্রশ্ন আসতেছে। চলো তারপরে আরেকটু দেখি, আরো কয়টা বিক্রিয়া বাকি আছে, এটা একটু দেখে ফেলি। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার যে বিক্রিয়াটা, এটাও মাত্রই দেখলা। তো এই বিক্রিয়াটাও খুব ভালোভাবে দেখে রাখবা, উদ্দীপকে আসলে যাতে বুঝতে পারো যেটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার একটা বিক্রিয়া। এখন তুমি বলবো যে ভাইয়া বুঝলাম সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার বিক্রিয়াটা বুঝাইলেন, এই বিক্রিয়াটা কোত্থেকে আসলো? এই বিক্রিয়াটা কি? এই বিক্রিয়াটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়ের বিক্রিয়া। সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায় এর বিক্রিয়া। এইটা বাবারা খুবই ভালো করে দেখে রাখবা। এইটা যাতে লিখলে, আলোক নির্ভর পর্যায়ে লিখলে যাতে এই বিক্রিয়াটা কখনো মিস না হয়। হ্যাঁ, অবশ্যই যাতে তুমি এই বিক্রিয়াটা লিখতে পারো। আমি এইটা লিখে দিয়ে একটা তোমাকে স্ক্রিনশট নিতে বলবো। তোমরা সবাই এই পোর্শনটার, আমি একটু সরে যাই, সবাই একটু এই পোর্শনটার স্ক্রিনশট নিয়ে রাখো। এই 4টা বিক্রিয়া ভালোভাবে বাসায় বসে শিখবা, দেখবা, লিখবা, প্র্যাকটিস করবা, যাতে পরীক্ষায় আসলে কোনোভাবে এই 4টা বিক্রিয়া না ভুলে যাও বা এটা মিস না হয়। আমি একটু এই জিনিসটা বুঝাই দিচ্ছি, দিব, কোনো প্যারা নেই, বাট তোমার একটু স্ক্রিনশট নিয়ে ফেলো তাড়াতাড়ি। ওকে, স্ক্রিনশট নিয়ে ফেললে আমি এবার 2টা জিনিস বুঝাবো। প্রথমে হচ্ছে আলোক নির্ভর পর্যায়ের বিক্রিয়াটা একটু বুঝাই দেই। আলোক নির্ভর পর্যায়, দেখো আমরা জানি ADP মানে ডাইফসফেট। আমি একটু নিচে দিয়ে লিখে দিই, কয়টা ফসফেট? 2টা ফসফেট। কয়টা? 2টা ফসফেট। 2টা ফসফেট। ADP তে কয়টা ফসফেট? 2টা ফসফেট। এখন আমি ADP থেকে কি বানাইতে চাই বাবারা? আমরা ADP থেকে বানাইতে চাই ATP। কি বানাইতে চাই? ATP। ATP তে কয়টা ফসফেট? সবাই জানি আমরা, ট্রাই মানে 3। সো ATP তে হচ্ছে 3টা ফসফেট। কয়টা? 3টা ফসফেট। এখন তাইলে প্রশ্ন হচ্ছে ভাইয়া ADP থেকে
এটিপি বানাইতে হইলে আমি কি করতে হবে? দেখো এইখানে 2টা ফসফেট, এইখানে 2টা ফসফেট, এইখানে 3টা ফসফেট, তাহলে আমাকে আরেকটা ফসফেট এখানে যোগ করে দিতে হবে। সেই ফসফেটটাকে আমরা কিভাবে লিখি? পিআই দিয়ে লিখি। এটা লিখার পর অনেকে ভয় পাবে, পিআই জিনিসটা কি? এইটা হচ্ছে একটা ফসফেট, একটা ফসফেটকে আমরা পিআই দিয়ে লিখি। এটার মানেটা হচ্ছে আইতে হচ্ছে ইনঅর্গানিক, আইতে হচ্ছে ইনঅর্গানিক, ইনঅর্গানিকের বাংলা হচ্ছে অজৈব। অজৈব মানে কি? যেটার সাথে কোনো কার্বন আর হাইড্রোজেন একসাথে থাকবে না, সেটাকে বলি আমরা অজৈব। আইতে ইনঅর্গানিক, আইতে ইনঅর্গানিক, আইতে ইনঅর্গানিক। আর পিতে ফসফেট, সোজা কথা, পিতে ফসফেট। সো একটা ফসফেটকে আলাদা করে বুঝাইতে চাইলে আমরা বলি ইনঅর্গানিক ফসফেট বা পিআই। তাহলে আমার এখানে ছিল 2টা ফসফেট, আমি আরেকটা ফসফেট যোগ করলাম, 3টা ফসফেট, এটিপি তৈরি হয়ে গেল। এই জিনিসটা আলোক নির্ভর পর্যায়ে ঘটে। কিভাবে ঘটে খেয়াল করো, মজার একটা ঘটনা। মজার ঘটনাটা হচ্ছে এই পাশ থেকে সূর্য আছে, ঠিক আছে? কি আছে? সূর্য আছে, এবং সূর্য থেকে কি শক্তি আসে? আলোক শক্তি। কি শক্তি? আলোক শক্তি আসে, আলোক শক্তি। এই আলোক শক্তি থেকে আমাদের দেহে কি আলো দিয়ে কোনো কাজ হয়? না, আমাদের দেহে কাজ হয় সব এটিপি দিয়ে। এটিপি কেমন শক্তি? রাসায়নিক শক্তি। আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরের প্রক্রিয়াটাই হচ্ছে এই প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা কি? আমি এটা নিচে দিয়ে লিখে দেই। আলোক শক্তি, আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর, আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর। এই ঘটনাটা কোথায় ঘটে? এই প্রসেসে ঘটে। এই হচ্ছে ঘটনা। এই জিনিসটা যাতে কোনোভাবেই আমরা ভুলে না যাই, ঠিক আছে? অল গুড, বুঝতে পারছো না? খুবই ইজি জিনিসগুলো, একটু টেকনিক্যালি মনে রাখতে পারলেই হবে। তাহলে আমি ফাইনালি যেটা বুঝাইলাম, এই 4টা বিক্রিয়া খুব ভালোভাবে তোমাদেরকে বুঝতে হবে, মনে রাখতে হবে। চলো তারপরে আমি আরেকটা জিনিস একটু দেখাই, যেটা বলছিলাম এতক্ষণ ধরে দেখাবো। সেটা হচ্ছে আমি তোমাদেরকে শ্বসন প্রক্রিয়া এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, এই 2টার মধ্যে যে একটা তুলনা, সেই তুলনাটা একটু দেখাই। আমি একটু এইভাবে না দেখাই, আমি একটু এইভাবে দেখাই। উপরের পার্টে আমি লিখি সালোক সংশ্লেষণ, উপরের পার্টে সালোক সংশ্লেষণ। আচ্ছা, সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা আমি একটু লিখে দিই। 6 অণু কার্বন ডাইঅক্সাইড, এর সাথে 12 অণু পানি চলে আসবে। তারপরে সাথে কি দিতে হবে? সাথে দিতে হবে সূর্যালোক এবং ক্লোরোফিল। কি দিতে হবে? সূর্যালোক এবং ক্লোরোফিল। ঠিক আছে, সূর্যালোক এবং ক্লোরোফিল দিতে হবে। এবং নিচে দিয়ে আমি লিখে দিই ক্লোরোফিল। ক্লোরোফিলটা হবে সবুজ কালার। সো ক্লোরোফিল হওয়ার পরে আমি কি পাবো? হওয়ার পরে আমি পাবো হচ্ছে গ্লুকোজ। কি পাবো? গ্লুকোজ, C6H12O6, গ্লুকোজ। তার সাথে কি পাবো? তার সাথে পাবো হচ্ছে পানি। হ্যাঁ, এবং তার সাথে কি পাবো? তার সাথে পাবো হচ্ছে আমি অক্সিজেন। ঠিক আছে, গ্লুকোজ পাবো, পানি পাবো, অক্সিজেন পাবো। এখন আমি কয়টা পানি পাবো, কয়টা অক্সিজেন পাবো সেটাও একটু লিখে দিই। 6টা পানি পাবো আর হচ্ছে 6টা অক্সিজেন পাবো। 6টা পানি এবং 6টা অক্সিজেন। এইখানে সালোক সংশ্লেষণের খেলা শেষ। এইবার আসো আমি যদি শ্বসনের খেলাটা দেখাই। শ্বসনে এইখানে যা দিয়ে শেষ করছি,
সেটা দিয়ে শুরু করব। ভাইয়া বুঝলাম না কি বললেন। আমি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া শেষ করছি এই গ্লুকোজ দিয়ে, কি দিয়ে? গ্লুকোজ দিয়ে। আর কি পাইছি? অক্সিজেন পাইছি। এখন শ্বসন প্রক্রিয়া শুরু হবে এই গ্লুকোজ এবং অক্সিজেন দিয়ে। দেখো শ্বসন প্রক্রিয়া শুরু হয় এই গ্লুকোজ দিয়ে, এবং সাথে কি থাকে? সাথে থাকে অক্সিজেন। সাথে অক্সিজেন থাকে। কয়টা অক্সিজেন থাকে? 6টা অক্সিজেন থাকে। এবং সেখানে কি হয়? দহন বিক্রিয়া হয়। কি বিক্রিয়া হয়? দহন বিক্রিয়া। এবং ফাইনালি আমি কি পাই? ফাইনালি পাই 6টা কার্বন ডাইঅক্সাইড। সাথে কি থাকে? সাথে থাকে হচ্ছে 6টা পানি। এবং সাথে আর কি থাকে? সাথে আরো আসে শক্তি। এবার মজার খেলাটা দেখো, শ্বসন যেখানে গিয়ে থেমে গেছে সেইখান থেকে আবার কে শুরু হয়েছে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা শুরু হয়েছে। দেখো শ্বসনে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় আর পানি তৈরি হয়। এই কার্বন ডাইঅক্সাইডটা সুন্দর করে কই চলে আসবে? এই। আর এইখানের যে গ্লুকোজটা, সেই গ্লুকোজটা কই চলে আসছে? এই। এখানের যে অক্সিজেনটা, খেয়াল করো, সেই অক্সিজেনটা এই। তার মানে এটা একটা সাইকেলের মতো চলতেছে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যদি ঠিক মতো না চলে, শ্বসন প্রক্রিয়া ঠিক মতো চলতে পারবে না। কেন? শ্বসন প্রক্রিয়ার জন্য যে খাবারটা দরকার, গ্লুকোজ, সেই গ্লুকোজটাই তো আসে কোত্থেকে? সালোক সংশ্লেষণ থেকে। তাহলে যদি সালোক সংশ্লেষণ না হয় তাহলে তুমি গ্লুকোজ বা খাবার পাবো না। খাবার না পাইলে শ্বসন চলবে না, আমার দেহে খাবারই নাই, শ্বসন হবে কোত্থেকে? আবার যদি শ্বসন প্রক্রিয়া ঠিক মতো না হয় তাহলে তো আমি কার্বন ডাইঅক্সাইড পাবো না। এই কার্বন ডাইঅক্সাইড যদি আমি আবার না পাই তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কিন্তু আমার ঠিক মতো চলবে না। দেখছো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, শ্বসন প্রক্রিয়া একটা আরেকটার উপরে পুরাপুরিভাবে ডিপেন্ডেন্ট। এই দুইটা বিক্রিয়া যদি তুমি মনে রাখো আর এই যদি দেখাইতে পারো এইভাবে, 4 নম্বর প্রশ্নটা দেখাইছিলাম যেটা একদম শুরুতে, সেই 4 নম্বর প্রশ্নটা মিনস হচ্ছে 5 নম্বর প্রশ্নটা, যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এবং শ্বসন প্রক্রিয়া একে অপরের উপরে নির্ভরশীল। এই প্রশ্নটা তো অ্যান্সার করতে পারবাই, প্লাস টোটাল সামগ্রিক একটা ধারণা তুমি এই বিক্রিয়া দুইটা থেকে পেয়ে যেতেছো। সো এই যে বিক্রিয়া দুইটা তুলনা করে আমি দেখাইলাম, এটা তোমাদের জন্য মনে রাখাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা মনে রাখাটা খুবই ইম্পর্টেন্ট। সো আশা করি এই জিনিসটা যদি এইভাবে বুঝতে পারো, খুবই ইন্টারেস্টিং লাগবে তোমার কাছে। ঠিক আছে, অলমোস্ট আমরা ডান, অলমোস্ট বেসিক জিনিসপত্র বুঝে ফেলছি। সো আমি এবার একটু ঢাকা বোর্ড 2021-এর একটা প্রশ্ন দেখাই, তাইলে আমাদের মোটামুটি ক্লাসের যা কন্টেন্ট দরকার ছিল সেগুলো মোটামুটি শেষ হয়ে যাবে। সো খেয়াল করো, আমি এখান থেকে একটা বিক্রিয়া লিখছি। বিক্রিয়াটা কি একটু দেখি। এখানে বলছে P+H2O, পি এর সাথে পানির বিক্রিয়া, ভালো কথা। সাথে আমার এখান থেকে কি লাগতেছে? কিউ লাগতেছে এবং ক্লোরোফিল লাগতেছে। তৈরি হচ্ছে কি, এটা সবার আগে ইম্পর্টেন্ট, তৈরি হচ্ছে গ্লুকোজ, পানি, অক্সিজেন। বিক্রিয়া সমতা করা নাই, সো প্যারা নাই। সো এইখানে একটু ইম্পর্টেন্ট একটা টপিক চলে আসছে। আচ্ছা, গয়ের প্রশ্নটা আগে দেখি, তারপরে আমি বাকি কথা বলি। গয়ের প্রশ্নটা আমাকে বলতেছে উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াটি, প্রক্রিয়াটা কি? তাইলে প্রক্রিয়াটা আমি আগে লিখে দিই পাশে। প্রক্রিয়াটা হচ্ছে সালোক সংশ্লেষণ। প্রক্রিয়াটা হচ্ছে সালোক সংশ্লেষণ। আচ্ছা, এই প্রক্রিয়াটার আলোক নির্ভর পর্যায় দেখছো? একটু আগে যে বলছিলাম কোন পর্যায়টা বেশি বেশি আসে পরীক্ষাতে, আলোক নির্ভর পর্যায়, সেইটা বর্ণনা করতে বলছে। সো আলোক নির্ভর পর্যায়টা শুরু হয়, পানিটা ভেঙে যায়, এই যে পানিটা এটা ভেঙে যায়, যেটাকে আমরা পানির ফটোলাইসিস বলি। সেই ফটোলাইসিস দিয়ে আলোক নির্ভর পর্যায়টা শুরু হয়। সো সেইটা দিয়ে আমাদেরকে শুরু করতে হবে। এবং ওই যে একটু আগে বিক্রিয়াটা দেখাইলাম, এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট তৈরি করবে এটিপি, মানেটা হচ্ছে এই বিক্রিয়াটা। সো এই বিক্রিয়াটা তোমাদেরকে এখানে অবশ্যই 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 মেনশন করতে হবে। দেখছো, আমরা একটু আগে বলছি যে আলোক নির্ভর পর্যায়টা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, চলে আসছে।
ঢাকা বোর্ড 2021-এর একটা প্রশ্ন, বেশ ইম্পর্টেন্ট। সো চলো দেখি ঘ নম্বর প্রশ্নে কি বলছে। বলছে উদ্দীপকে কিউ, কিউটা কি? কিউটা হচ্ছে আলো, মানে সূর্যের আলো। আলোটা কোত্থেকে আসতেছে? সূর্য থেকে। সো সূর্যের আলো। কিউ এর অনুপস্থিতি এবং পি এর ঘাটতি, খেয়াল করো, কিউ এর অনুপস্থিতি এবং পি এর ঘাটতি। তার মানে পিটা হচ্ছে কি? পিটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং কিউটা হচ্ছে সূর্যালোক। বলছে কিউ এর অনুপস্থিতি মানে সূর্যের আলো ছাড়া এবং কার্বন ডাইঅক্সাইড এর ঘাটতি মানে বাতাসে পর্যাপ্ত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নাই, এইরকম একটা অবস্থায় কি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বিঘ্ন তৈরি হবে কিনা, মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা ঠিক মতো চলতে পারবে কিনা। অ্যান্সারটা খুবই সহজ বাবারে, যেই প্রক্রিয়ার মেইন শক্তিটাই হচ্ছে সূর্য, সেখানে সূর্য নাই। মেইন উপাদান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সেইখানে কার্বন ডাইঅক্সাইড ঠিক মতো পাচ্ছি না, প্রক্রিয়াটা কখনোই ঠিক মতো চলবে না। এই প্রশ্নটা তোমার কোত্থেকে করা হয়েছে? প্রভাবক। কি প্রভাবক? বাহ্যিক প্রভাবক। কার বাহ্যিক প্রভাবক? সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক। এই টপিকটাতে গিয়ে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এবং সূর্যালোক, এই দুইটা টপিক যদি তুমি দেখো, তুমি এই বিষয়টা বুঝে ফেলতে পারবে। বুঝতে পারছো? ক্লিয়ার? তো দেখো আলোক নির্ভর পর্যায় থেকে প্রশ্ন আসতেছে, শক্তি চার্ট, সবাত শোষণের ধাপ, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব, সালোক সংশ্লেষণের প্রভাবক, বারবার ঘুরে ফিরে এই জায়গাগুলো থেকে প্রশ্নগুলো চলে আসতেছে। তো তুমি যদি একটু ভালো করে বুঝতে পারো এই পুরো টপিকগুলা, এবং ক্লাসের শুরুতে আমি কোন ইম্পর্টেন্ট টপিকগুলোতে বেশি ফোকাস করছি, ইনশাআল্লাহ তুমি খুব ভালো একটা প্রিপারেশন কিন্তু নিয়ে ফেলতে পারবা। সেই গেল গ। ঘ 3 মার্কস 4 মার্কসের প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে ভাই ক আর খ কি করব? বাবারে ক আর খ তো অনেক প্রশ্ন, ক্লাসে তো এতগুলো সলভ করানো আমার পক্ষে সম্ভব না, বা তোমাদের জন্য অনেক টাইম কনজিউমিং। তোমরা তো বলতেছো ভাই একটু তাড়াতাড়ি আমাদের জন্য জিনিসগুলো অ্যারেঞ্জ করে দেয়। সো আমি চাচ্ছি ক্লাসটা যাতে কোনোভাবে 1 ঘন্টার বেশি চলে না যায়, সেইটা যেহেতু মাথায় রাখতেছি। এইখানের প্রশ্নটা তোমরা এই যে এখানে সুন্দর করে 13টা প্রশ্ন দেয়া আছে, তোমরা এই 13টা প্রশ্ন একটু সুন্দর করে নোট করে ফেলতে পারো। এইটা তোমাদের হোমওয়ার্ক, এইটা তোমাদের হোমওয়ার্ক। এই 13টা প্রশ্ন তোমরা ভালোভাবে নোট করে ফেলবা। 13টা প্রশ্ন তোমরা ভালোভাবে নোট করে ফেলবা। এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে নাও, একটু স্ক্রিনশট নিয়ে নাও। আমি একটু টাইম দিই তোমাদেরকে স্ক্রিনশটটা নিয়ে নেওয়ার জন্য। 1 2 3 4 5। সো হোপফুলি 5 সেকেন্ডে তোমরা স্ক্রিনশটটা নিয়ে নিছো। এটা তোমরা হোমওয়ার্ক খাতায় সুন্দর করে লিখবা, প্র্যাকটিস করবা, নোট করবা, এইগুলো একটু ভালো করে পড়বা। সো এগুলো তোমাদের যাতে একটু ইজি হয়, আমি একটু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো খুঁজে খুঁজে দেওয়ার চেষ্টা করছি। বাট ক আর খ প্রশ্নে না কোনো গ্যারান্টি নাই যে এগুলো থেকেই আসে, বাট আমি চেষ্টা করছি তারপরে যতটুকু ইম্পর্টেন্টগুলো এখান থেকে তোমাদেরকে দেওয়া যায়। সো এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তারপরে খ নাম্বারের কিছু প্রশ্ন এখানে আছে। সো খ নাম্বারের প্রশ্নগুলা এগুলো একটু দেখে ফেলবা। এগুলো আমি চেষ্টা করছি তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে রেখে দিতে, এবং অবশ্যই ইম্পর্টেন্ট যেগুলো সেগুলাই আমি তোমাদের জন্য বের করার চেষ্টা করছি। সো এইটারও তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমি 1 থেকে 5 পর্যন্ত গুনতে গুনতে তোমরা স্ক্রিনশটটা নিয়ে ফেলো। আশা করি স্ক্রিনশটটা তোমাদের নেওয়া হয়ে গেছে। এটাও একটু বাসায় সুন্দর করে নোট করে ফেলবা। এর মধ্যে আমি একটু বলে দিই যে একটা টপিক আছে, যে টপিক থেকে খুব বেশি বারবার প্রশ্ন আসে, সেই টপিকটা হচ্ছে এইটা আর এইটা। এটা জাস্ট আমি তোমাদেরকে একটা বোনাস হিসেবে বললাম, এটা বোনাস। তোমরা আজকে অনেকক্ষণ ধরে একটা কঠিন চ্যাপ্টারের ক্লাস করতেছো, সো এটা তোমাদেরকে বোনাস হিসেবে দিয়ে দিলাম, তোমাদের জন্য এটা একটা গিফট। বাট অবশ্যই তোমরা একটু দেখবা সবগুলাই, কোনোভাবে যাতে এগুলো মিস না যায়। হোমওয়ার্ক করে বাসায় নোট করে ফেলবা। সো অল গুড। আমরা মোটামুটি আজকে ক্লাসের একদম শেষ দিকে। সো অধ্যায় 4-এর অল ওভার গাইডলাইন টপিক সবকিছু বুঝে ফেলছো। এখন কাজ হচ্ছে বাসায় এই টপিক অনুযায়ী, গাইডলাইন অনুযায়ী সুন্দর করে পড়াশোনা শুরু করে দেওয়া, এবং যেই টপিকগুলোকে বেশি ইম্পর্টেন্ট বলছি ওই টপিকগুলোকে সুন্দর করে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করা। আর মাইন্ড ম্যাপিং যে টুলটার কথা সবসময় বলি, সেটা তো ইউজ করবাই, যাতে পরীক্ষার হলে ভালো করে মনে থাকে। অল গুড। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। এই বিষয়টাগুলো যদিও কঠিন, একটু টেকনিক্যালি স্মার্টলি পড়তে পারলে ইনশাল্লাহ পরীক্ষার হলে কেউ তোমার এই লিখা, সুন্দর করে লিখাটা ঠেকায় রাখতে পারবে।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিওটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও যাতে সবাই মিলে একসাথে উপকৃত হও এবং সবাই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। ভালো থাকবা, দেখা হবে বিজয়ের মাঠে। আল্লাহ হাফিজ।